এ যে বিছানায় শায়িত নারীটি বিগত 10 মিনিট যাবৎ কেঁদেই চলেছে। কত সহজে অনুভূতির প্রকাশ করতে পারছে, কিন্তু সে পারছে না। এর জন্য মাঝে মধ্যে তাদের অনুভূতিহীন বলেও কটূক্তি করা হয়। আফসোস, বুকের ভেতর বাম প্রকোষ্ঠে চলতে থাকা ঝড়গুলোরও কোনো সাদা কালো প্রিন্ট বের করা যেত, তাহলে হয়তো কেউ পুরুষদের অনুভূতিহীন বলতে পারতো না। শিয়াশা মুচকে এসে সোনোগ্রাফের প্রিন্টগুলো বিনোদের হাতে দিল। অভিনন্দন বিনোদ দাদা, আপনি বাবা হচ্ছেন। দীর্ঘ 1 বছরের দৈর্ঘ্য আস্থার ফল এটা। লক্ষ্মীর খেয়াল রাখবেন, মনে রাখবেন আপনার স্ত্রী হাসলে আপনার বাচ্চাও হাসবে, সে কাঁদলে আপনার বাচ্চাও কাঁদবে। তাই সে ভালো থাকলে আপনার বাচ্চাও ভালো থাকবে। কোনো রকম মানসিক চাপ যেন না দেওয়া হয়। ধন্যবাদ ডাক্তার ম্যাডাম। বিনোদ মাথা নেড়ে ক্ষীণ কণ্ঠে বলল। ধন্যবাদ আপনার নয়, আমার দেওয়া উচিত আপনাকে বিনোদ ভাই। আমি লাইসেন্স প্রাপ্ত কোনো ডক্টর নই, একজন ইন্টার্নার। তারপরেও আপনারা আমার উপর বিশ্বাস রেখে আমার পরামর্শ সাদরে গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ এতে। যদি আমি আজ সফল হই, সেটা শুধুমাত্র আপনাদের আমার প্রতি বিশ্বাস ও ভক্তির কারণে। সার্টিফিকেট কিংবা কোনো অনুমতিপত্র কারো জ্ঞানের বইয়ে প্রকাশ হতে পারে না ম্যাডাম, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর আপনি তার জীবন্ত প্রমাণ। আপনি একজন বড় ডাক্তার নন ম্যাডাম, কিন্তু একজন ভালো ডাক্তার। বড় বড় ডাক্তাররা তো কখনো রোগীর পুরো রোগের কথা শোনেই না, না শুনে টেস্ট ওষুধ লিখে দেয়, যার কারণে সঠিক রোগ কখনো তাদের চোখে পড়ে না। বিগত 3 বছর যাবৎ কত টাকা খরচ করেছি নামকরা ডাক্তারদের পিছনে, কেউ রোগ ধরতে পারেনি। পারবে কি করে? কখনো খেয়াল তো কখনো শোনেই নি লক্ষ্মীর সমস্যাগুলো। রোগীর অর্ধেক চিকিৎসা হয়ে যায় যখন ডক্টর রোগীর অসুখের বিষয়ে মনোযোগ দিয়ে শোনে। আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে যে আমাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এখন হয়তো মেয়েটাকে আর কেউ অপয়া অলক্ষ্মী বলে মন্দির থেকে তাড়িয়ে দিবে না। বিনোদ কম্পিত স্বরে বলল। শিয়াশা মলিন হাসল। লক্ষ্মী ভাগ্যবতী যে আপনার মতো একজন জীবনসঙ্গী পেয়েছে। তার জীবনের অর্ধেকটা দুঃখ দূর হয়ে যায় আপনার সঙ্গ পেলে। হঠাৎ করে লক্ষ্মী নামের মেয়েটা শিয়াশার পায়ে লুটিয়ে পড়ে, ঝরঝরিয়ে কেঁদে ওঠে। শিয়াশা তড়িঘড়ি হাঁটু গেড়ে বসে তাকে বুকে জড়িয়ে নেয়। লক্ষ্মী, কি করছো? তোমার এই সময় এমন হুটহাট ওঠা বসা ঠিক হবে না। ম্যাডাম, আমি মা হচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না ম্যাডাম। আজকে আমার শাশুড়ি নিশ্চয়ই আমাকে পুজোর ঘরে ঢুকতে দেবে। বিগত কয়েক বছর যাবৎ একদিনও বাড়ির মন্দিরে ঢুকতে দেয়নি ম্যাডাম। কোনো দিন একটু সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারিনি। লোকমুখে কখনো বের হতে দেয় না, ঘর বন্দি করে রাখে, হেসেলেও ঢুকতে দেয় না। এখন হয়তো আবার আমি আগের মতো মুক্ত জীবনযাপন করতে পারবো ম্যাডাম। এসব কিছু আপনার জন্য সম্ভব হয়েছে ম্যাডাম। লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলল। বিনোদ খানে কেঁপে উঠল লক্ষ্মীর কথায়। মেয়েটাকে হেসেলে ঢুকতে দেয় না, ঘরবন্দি করে রাখে, এটা সে আগে জানতো না। আর না লক্ষ্মী কখনো বলেছে। পারিবারিক ব্যবসার কারণে সে ভোর থেকে রাত 11টা-12টা পর্যন্ত বাহিরেই থাকে। এই সময়ের মধ্যে কি কি হয় খুব বেশি কিছু সে জানে না। মনে মনে নিজেকে শক্ত করে তুলল সে। হাঁটু গেড়ে বসে লক্ষ্মীকে তুলে দাঁড় করালো। শিয়াশার থেকে পরবর্তী সকল পরামর্শ প্রেসক্রিপশন নিয়ে দুজনের তার কাছ থেকে বিদায় নিল। লক্ষ্মী ও বিনোদের পারিবারিকভাবে বিবাহ হয় 4 বছর আগে। বিবাহের 1 বছরের মধ্যে শ্বশুরবাড়ি থেকে বাচ্চার জন্য চাপ দিতে থাকে। পরপরই তার পড়াশোনাও বন্ধ করে দেয়া হয়। পরে তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই লক্ষ্মী কনসেপ্ট করতে পারছিল না। বহু ডাক্তারের শরণাপন্নও হয় তারা, কিন্তু কোনো ফলাফলই ভালো দিতে পারেনি। গত বছর এমনই একদিনে তারা এই হাসপাতালের ডাক্তারের অপেক্ষা করছিল। অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও তারা ডাক্তার দেখাতে পারেনি। অপেক্ষা করতে করতে যখন রাত হয়ে যাচ্ছিল, তখন তারা মলিন হতাশ চিত্তে বাড়ি ফেরার উদ্দেশ্যে উদ্যত হয়। ঠিক তখনই শিয়াশার সাথে তাদের দেখা হয়। শিয়াশা শোনে তাদের সমস্যা, সব শুনে তাদেরকে বলে তারা যদি চায় তবে সে একবার চেষ্টা করে দেখতে পারে। পরে শিয়াশা দুটো টেস্ট করায়। লক্ষ্মী জরায়ুতে সিস্ট তৈরি হয়েছিল। কৈশোরকাল থেকে তার পিরিয়ড সঠিক সময় হতো না, এটাকে তার পরিবার কখনোই গুরুত্বভাবে আমলে নেয়নি, যার ফলে বাড়ন্ত বয়সে এটা জরায়ু সিস্টের কারণ হয়েছে। তবে শিয়াশা তাদের আশ্বস্ত করে যে সে সুস্থ হবে। তাদের অনুমতি নিয়ে সে লক্ষ্মী চিকিৎসা শুরু করে। এর মাঝে অনেকবার ব্যর্থ হয়েছিল তারা, তবে ধৈর্য হারায়নি তারা। শ্বশুরবাড়ির সকল অপবাদ, অত্যাচার, কলঙ্ক মুখ বুজে সহ্য করে গেছে, কেননা তার মাথার উপর সবসময় বিনোদের ভালোবাসার ছায়া ছিল, যেটা তাকে সকল কষ্ট ভুলিয়ে দেয় নিমিষে।
সবসময় লক্ষ্মীকে সাহস জুগিয়েছে, যার ফলশ্রুতিতে আজ তারা দুজনেই বাবা মা নামক সুখের দেখা পেল। বিনোদ লক্ষ্মীর হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। লোকটা এত ধীরে ধীরে কখনোই হাঁটে না। লক্ষ্মী মুচকে হাসলো। ওগো শুনছো, পায়ে ব্যথা করছে, একটু কোলে নেবে? লক্ষ্মী মলিন মুখ করে বলল। বিনোদ ব্যতিব্যস্ত হয়ে উঠল। কোথায় কষ্ট হচ্ছে লক্ষ্মী? আমি এখনই কোলে নিচ্ছি। ম্যাডামের কাছে আবারও যাবো। কি হলো তাড়াতাড়ি বলো। বিনোদের উদ্বিগ্ন উৎকণ্ঠিত কণ্ঠস্বরে লক্ষ্মী ফিক করে হেসে ওঠে। সে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে, মাঝে মধ্যে আবার বিনোদের উপর হেলে দুলে পড়ছে। বিনোদ অবাক হয়ে গেল, মেয়েটা তার সাথে ফাজলামো করেছে। রেগে মারলো একটা চাটি তার মাথায়। ফাজিল মেয়ে, এক চড়ে দাঁত ফেলে দেব। মজা হচ্ছে আমার সাথে? বিনোদের রাগী কণ্ঠে লক্ষ্মী ফের মুখ মলিন করে ফেলল। বিষণ্ণ কণ্ঠে বলল। আমাকে বকা দিলে বাবুরও মন খারাপ হয়ে যায়। বিনোদের আক্কেল যেন দিশেহারা হয়ে গেল। সে তড়িঘড়ি করে বলল। আমি তোমাকে অনেক ভালোবাসি লক্ষ্মী, খুব বেশি ভালোবাসি। আমি দুঃখিত, আর বকা দিব না তোমাকে। লক্ষ্মী আবারও হেসে উঠল। বিনোদ সতর্ক কণ্ঠে বলল। এই লক্ষ্মী, মন ভালো হয়েছে তোমার? হয়েছে, খুব হয়েছে। লক্ষ্মী হাসি মুখেই বলল। বিনোদ মন ভরে দেখল লক্ষ্মীর হাসি। ঠিক কতগুলো অপরাহ্ন বাদতে যে এই হাসির দেখা পেল তার আন্দাজ নেই। লক্ষ্মী, তোমার কিছু চাই আমার কাছে? তাহলে বলো। বিনোদ বলল। লক্ষ্মী মাথা ঝাঁকায়, সে চায়। বিনোদ খুশি হলো। মেয়েটা কখনো মুখ ফুটে কিচ্ছু চায়নি। বলো কি চাই। আকাশের চাঁদ আনার সামর্থ্য তো আমার নেই, তবে আমি নিজের সাধ্যের মধ্যে সব তোমার পদতলে এনে রাখবো। আজ মাকে বলে আমায় একটু সন্ধ্যা প্রদীপ জ্বালাতে দেবেন? বিনোদ কিছুক্ষণ আশ্চর্য বিমূঢ় দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল মেয়েটা হয়তো নিজের একটা একা সংসার চাইবে। নিজেকে সামলে মুচকি হেসে বলল। আজ থেকে তুমি প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারবে। রোজ সকালে স্নান করে খোপা বাঁধতে বাঁধতে পুজোর ঘরে ঢুকতে পারবে। কোমরে আঁচল গুছিয়ে গোলাপের জন্য ভোগ রান্না করতে পারবে। কেউ তোমার এক ঘরে করে রাখবে না, নিজের ঘরের করতে হবে তুমি। আমার গিন্নি হবে, অগত ছোট গোপালের মা হবে তুমি। লক্ষ্মী আশ্চর্য হয়ে তাকিয়ে রইল নির্বোধের ন্যায়। কি বলছেন? আমরা বাড়িতে যাচ্ছি না লক্ষ্মী, আপাতত একটা হোটেলে উঠবো। আগামীকালের মধ্যে আমাদের নিজেদের বাড়িতে উঠবো। ওই বাড়িতে আগামীকাল 2 শুভ সংবাদের জন্য মিষ্টি পাঠিয়ে দিব। গম্ভীর গলায় কথাগুলো বলেই সে হাঁটা ধরে। লক্ষ্মী হতবাক স্বামীর পথ অনুসরণ করতে লাগলো। সে আশা মুচকি এসে জানলা থেকে চলে গেল। তবে ভালোবাসাকে সুন্দর বলে আখ্যায়িত করতে ভুলল না। বুকের ভেতর প্রশান্তির আনাগোনা বেড়ে যায় সত্যিকারের ভালোবাসার দর্শনে। সে আশা হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে গেল। খিদে পেয়েছে, কিছু খাওয়া যাক। তার বন্ধুরা এখন অন্য ওয়ার্ডে ব্যস্ত, তাই সে একাই চলে গেল। তার 2 বন্ধু ও তার সাথে এখানে ইন্টার্নি করছে। তারা একসাথেই ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছে। সে দাদু বাড়ি থেকে পড়াশুনো করেছে। হাঁটতে হাঁটতেই সে মেঝেতে কার্ড পড়ে থাকতে দেখলো। একটা কার্ড পড়ে থাকতে দেখলো। সে উদ্বিগ্ন হয়ে সেটা উঠালো। হয়তো কারো গুরুত্বপূর্ণ কোনো জিনিস হবে। কার্ডটাতে স্পষ্ট ব্যক্তিটিকে সেনাবাহিনীর কর্মকর্তা মনে হচ্ছে। কিছুটা পুরনো ছবি আইডি কার্ডটাতে। সে চিনতে পারল না, চেনার চেষ্টাও করলো না। কার্ডটিতে থাকা নামটি একবার পড়ে আশেপাশে চোখ বুলালো। পরে উচ্চস্বরে বলল। এখানে সুবিদার নামের কেউ আছে? তার আইডি কার্ড পাওয়া গিয়েছে। কয়েকজন নার্স ছুটে আসলো শিয়াশার কাছে। কি হয়েছে ম্যাম? শিয়াশা আইডি কার্ডটা দেখিয়ে বলল। একটা আইডি কার্ড পাওয়া গিয়েছে, গুরুত্বপূর্ণ। এটাকে রিসেপশনে রেখে দিন। এটা যার সে খুঁজলে সহজে পেয়ে যাবে। তার মধ্যে কারো উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসলো। ওইটা আমার। আপনাকে ধন্যবাদ কার্ডটিকে নিরাপদ রাখার জন্য। শিয়াশা পেছন ঘুরে তাকায়। খাকি পোশাকে দাঁড়িয়ে আছে একজন যুবক। দৃষ্টি তার নত। শিয়াশার চিনতেও অসুবিধা হলো না এটা বাসের সে প্রতিবন্ধী লোকটি। সে কার্ডটা এগিয়ে দিল, থমথমে মুখে বলল। আপনার নামে ভুল রয়েছে। হয়তো টাইপিং মিস্টেক, নয়তো আপনার মাই ভুল করেছে আপনার নাম রাখতে। যুবকটি একবার চোখ তুলে তাকালো। এটা তো সেদিনকার অভদ্র মেয়েটা। যুবকটি কৌতূহলের ছলে হাসলো। আরে, আপনি তো সেই অভদ্র মেয়েটা। আপনি এত ভদ্রভাবে তো জানতাম না। শিয়াশা ভ্রু চাল। সে মোটেও এখানে সিন ক্রিয়েট করবে না, রুগীদের সমস্যা হবে। তাই চুপ করে গিলে নিল যুবকটার ব্যঙ্গাত্মক কটূক্তি।
সরি, আপনি এত ভদ্র আগে তো জানতাম না। আপনি এখানে কি করছেন? এখানকার সুইপার নাকি? গলায় আবার স্টেকিপস ঝুলিয়েছেন দেখছি। কোনো ডাক্তার রাখতে দিয়েছে বুঝি? শিয়াশার আগাগোড়া ভালো করে পর্যবেক্ষণ করে বলল যুবকটি। ফের ব্যঙ্গাত্মক কটূক্তিতে শিয়াশার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো যুবকটির দিকে। অ্যাপ্রনের পকেটে হাত গুজে অত্যন্ত শান্ত গলায় বলল, আমি এখানে ইন্টার্নি করছি। কিসের মানুষ মারার? আপনার কাছে রোগী আসলে সে বিনা টিকিটে ওপরে চলে যাবে আমি নিশ্চিত। যুবকটি ফিচেল হেসে বলে। শিয়াশা নিরুত্তর তাকিয়ে থেকে পা বাড়ায় নিজ গন্তব্যে। যুবকটি তখন তার রাস্তা কাটল। রাগ করলে ঝুলি আপনাকে একটু খেপিয়েছে, কিন্তু আপনি তো খেপেননি। যাকগে, বাদ দিন। এই যে উঠেছি ডক্টর, আপনি তো একজন সেবক, তাহলে আমাকেও একটা সেবা দিন। সেনাবাহিনীর সদস্যদের মেডিকেল টেস্ট করা হয় কেন জায়গায়? বিগত 15 মিনিট যাবৎ আমি গোল গোল ঘুরছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। 6 নম্বর ফ্লোর, 307 নম্বর ওয়ার্ডে। গম্ভীর গলায় বলল, ধন্যবাদ। আপনি কি যেন বলছিলেন আমার নামে? কি সমস্যা রয়েছে? আইডি কার্ডে আপনার নাম সুবিধার লেখা, কিন্তু ওটা তো সুবিধার হবে না, অসুবিধার হবে। আমি ঠিক বলছি না? ভুলটা কার, আপনার মায়ের নাকি টাইপারের? যুবকটি খেপে গেল। দাঁত কিরমির করে বলল, ওটা সুবিধার না, সুবেদার হবে। ভুলটা আমার মায়ের, ও না টাইপারের, ও না, ভুলটা আমার। আন্ধা আপনি। বলেই সে গটগট করে চলে গেল। শিয়াশা হেসে উঠল সুবেদারের গমনের দিকে তাকিয়ে। সুবেদার শিয়াশার বলে দেওয়া ওয়ার্ড খুঁজে পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটি অভদ্র হলেও উপকারী। বিড়বিড় করে সে 307 নম্বর ওয়ার্ডে ঢুকে গেল। কারো জিভ থেকে লালা মুখ বেয়ে পড়ছে, কারো খিঁচুনি উঠে আছে, কারো আবার হাতের কাজ করতে জটিলতা। খাবার চিবিয়ে খেতে পারে না এমন ধরনের রুগীর অভাব নেই পুরো ওয়ার্ডটি জুড়ে। সুবেদার বিভ্রান্তিতে হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে সে ঠিক ওয়ার্ডে এসেছে তো। এখানকার কিছুই তো সে চেনে না। আগে সে ছিল চট্টগ্রাম সেনানিবাসে, এখানে এর আগে কখনো আসেনি। আপনার কি কোনো রিলেটিভ অসুস্থ নাকি আপনি নিজেই অসুস্থ? কারো কাট চিকন আওয়াজে সুবেদার ধ্যান ভাঙে। জি। সুবেদার জিজ্ঞাসা করলো। মেয়েটা ঢের বিরক্ত হলো। হাতের সিরিজে দক্ষ হাতে ওষুধ ঢুকাতে ঢুকাতে বলল, বলেছি আপনি কি প্রতিবন্ধী নাকি আপনার কোনো আত্মীয় স্বজন? আমাকে দেখে কি প্রতিবন্ধী মনে হয় আপনার? ডাক্তার রুগীর ফর্মাল কনভারসেশনে ইনফর্মাল কথা ঢুকতেই নৌমিতা পূর্ণ দৃষ্টি দিল লোকটার দিকে। আমার মনে হওয়া না মনে হওয়া দিয়ে আপনার কি? আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলবেন, তা না করে আপনি আমার সময় নষ্ট করছেন। তো আপনি না জেনে শুনে একজন প্রতিবন্ধী বলে দিবেন? সুবেদার রেগে গিয়ে বলে। নৌমিতা ঢের আশ্চর্য, বিরক্ত হয়ে গেল। এই লোক তো রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে। তো আপনি প্রতিবন্ধী ওয়ার্ডে থাকলে আমি আপনাকে প্রতিবন্ধী বলবো না তো কি বলবে? আর তাছাড়া আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কারোর আত্মীয় কিনা। সুবেদার আশ্চর্য হয়ে এলোমেলো দৃষ্টি ফেলে চারদিকে। সে প্রতিবন্ধী ওয়ার্ডে? তার মানে অভদ্র মেয়েটা আবারও তার সাথে অভদ্রতা করেছে। রাগে গজগজ করে উঠল সে। আপনাদের এলাকার সকলে ম্যানারলেস ডাক্তার। নমিতা এবার তেতে উঠল। এই পাগলকে এখানে ঢুকতে কে দিয়েছে? হ্যাঁ, এটা তো প্রতিবন্ধী না, পাগল। এই যে মিস্টার, এটা কোনো মেন্টাল হসপিটাল না, আপনি অন্য কোথাও যান। সুবেদার রেগে বেরিয়ে গেল সেখান থেকে। শিয়াশা পাস্তা খাচ্ছিল ক্যান্টিনে বসে। তখনই তার টেবিলের সামনে কেউ রেগে আগুন হয়ে ধপ করে বসে পড়ে। নমিতাকে দেখে শিয়াশা ভ্রু নাচায়। কি হয়েছে, এমন রেগে আছিস কেন? আরে কোথাকার কোন পাগলকে কে যেন প্রতিবন্ধী ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছে। ওটা তো মেন্টাল হসপিটালেও চলবো বলে কিনা আমার ম্যানালিস্ট ডক্টর। শিয়াশার প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে এক চামচ মুখে পড়ে বলে নমিতা। শিয়া খানিক ভরকালো। এই কাহিনীর পেছনে যে তার হাত রয়েছে সেটা সে মুখেও আনলো না, বরং কপট রাগ দেখিয়ে বলল, অর্ডার করতে পারিস না? আমারটা কেন খাচ্ছিস? ছি স্যার, যেইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কুমড়ো দিয়ে বেগুনি খেতে করে, মানুষের কবিগুলোকে কাঁঠাল খেতে করে, সেখানে কি আর আমি এক প্লেট দিয়ে শেয়ার করে খেতে পারবো না? সে মানেই শেয়া। শিয়াশা দীর্ঘশ্বাস ফেলে আরেকটা অর্ডার করে। কথা বানানোতে পটু তার বান্ধবী। বেলা গড়িয়ে বিকেল মৃদু সমীরণে দোদুলম্মান গাছের পাতা।
বারান্দার কোমর সমান সেফটি গ্লাসের বেড়ি বাদে অলস ভঙ্গিতে এক পা ঠেকিয়ে আছে দর্পণ। সুগঠিত দেহের মাংসল পেশিগুলো ট্যাঙ্ক টপের আড়ালে ফুলে ফেপে উঠছে বারংবার নিঃশ্বাসের তালে। আসরে নামাজ বাদ পরনের পাঞ্জাবি খুলে মাত্র দাঁড়িয়েছে সে। ট্রাউজারের পকেটের আড়ালে থাকা হাতের মুঠোয় ডিজিটাল তসবি পড়ছে সে। সরু দৃষ্টি অধরে চা বাগানে ছুটতে থাকা বাচ্চাদের দিকে। লুকোচুরি খেলছে, মুখে কিছুটা লেগে আছে মুগ্ধতা। বাচ্চাগুলো শৈশব অন্যরকম হতো যদি না তারা আশা ফাউন্ডেশনের অংশ হতো। হয়তো বিকেলের এই সময়টাতে কোনো জায়গায় ফুল বিক্রি করতো কর্দমাক্ত পোশাকে, হয়তো বা আস্থা করে ময়লা টোকাতো। মনে মনে ঠিক করলো সুযোগ পেলে সেও আশা ফাউন্ডেশনের সাথে যুক্ত হবে। সেও তো এমনি দিন পার করে এসেছে। রুমে গিয়ে পকেট থেকে তসবিটা রেখে আকর্ষণীয় একটা বক্স থেকে কিছু বের করে দু পকেটে ভরল। লম্বা পা ফেলে কোয়ার্টারের দরজা বন্ধ করে বেরিয়ে গেল। আজ বিকেলটা অবসর কাটাচ্ছে সে, তেমন একটা জরুরি কোনো কাজ নেই। পিকাবু। একসাথে সুর মিলিয়ে শব্দটুকু উচ্চারণ করে মাথাগুলো গায়েব। 7-8 বছরের একটা বাচ্চা বিভ্রান্তের ন্যায় দৌড়াচ্ছে আর এদিক ওদিক খুঁজেই চলেছে সহপাঠীদের। ফের মাথাগুলোর মধ্যে একটা মাথা জেগে আবারও বলতে গেল পিকাবু, কিন্তু মাথা তুলতেই কারো শক্তপোক্ত দেহে মাথা ঠুকে গেল বাচ্চাটা তৎক্ষণাৎ ভীত সন্ত্রস্ত হয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ে। দর্পণ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। দর্পণকে দেখতেই বাকিরাও মাথা তুলে, প্রত্যেকে কান ধরে আছে। তার মধ্যে একটা বাচ্চা ভীত কণ্ঠে বলে, সরি আয়রন ম্যান, আমরা কিছু করিনি। যা করার শিয়া করেছে। ও তো একটা মিষ্টি মেয়ে, ওকে তো কেউ বকে না। আপনি তো বকেছেন, তাই ওর খুব রাগ হয়েছিল, কষ্ট পেয়েছে, তাই আপনার ছোট্ট প্যান্টটা কেটে রাগ কমিয়েছে। আমরা কিচ্ছু করিনি, শুধু কাঠিটা এনে দিয়েছিলাম। কাঠখোট্টা মুখটাতে অন্যরকম এক উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। হাসি আটকে রাখছে, তবুও যেন চোখ ফেটে উপচে পড়ছে হাসির উজ্জ্বলতা। তারপরেও গাম্ভীর্যতা বজায় রাখল। গমগমে স্বরে বলল, অপরাধে সাহায্যকারীও সমান অপরাধী হয়। তোমরা সাহায্য করেছো, তাই তোমরাও অপরাধী। প্রত্যেকে শাস্তির জন্য প্রস্তুত হও। কেমন? 1 মিনিটের মাঝে প্রত্যেকে আমার সামনে সারি বেঁধে হাজির হবে। দর্পণের কমান্ডের ন্যায় কথায় বাচ্চাগুলো কচ্ছপের গতিতে এসে তার সামনে হাজির হলো। সকলকে একবার পর্যবেক্ষণ করে নিজের 2 পকেট ভর্তি জিনিসগুলো বাচ্চাদের হাতে দিল। মুহূর্তেই সকলের মুখ থেকে ভীতভাব উড়ে গেল। সকলের মুখ চকচক করে উঠল। অতগুলো হাত ভর্তি ক্যাডবেরি দেখে সকলে হইচই করে উঠল। বলে বাচ্চাগুলো আবার হইচই শুরু করে দিল। পিকাবু, আপনি তো আয়রন ম্যান না, সফটম্যান, লাইক কার্টুন ক্যান্ডি। দর্পণের ওষ্ঠদয়ে প্রগাঢ় হাসি ফুটে উঠল। মস্তিষ্কে আরও একজনকে শায়েস্তা করার পরিকল্পনা করতে করতে পা বাড়ালো সে। আগামীকাল আশরাফি স্কুলে প্যারেন্টস ডে। আশফাক আহমেদ এই কথা শোনার সাথে সাথে আশাকে লম্বা একটা শিডিউল ধরিয়ে দিয়েছে। আগামীকাল তার যত কাজ আছে তার শিডিউল। আশা মন খারাপ করে নিজের ঘরে ঘাপটি মেরে বসেছিল। তার ছোট ভাই 13 বছরের। তার সকল বন্ধুদের বাবা মাই এই দিনে একসাথে স্কুলে আসে। সকলেই অনেক আনন্দ করে। আশাব কখনোই এই ধরনের মুহূর্ত অনুভব করতে পারেনি। বাবা মায়ের সাথে একসাথে স্কুলে যেতে কেমন আনন্দ সে জানে না। তাই সে এবার বোনের কাছে আবদার করে যেন বাবা আর সে দুজনে একসাথে তার সাথে স্কুলে যায়। ভাইয়ের ইচ্ছে পূরণ করতে না পেরে আশা মুখ ফুলিয়ে বসেছিল। কিভাবে ভাইকে বলবে যে বাবা এবারেও তাদের সময় দিতে পারবে না। বরাবরের মতো আশার মন খারাপ দূর করার দায়িত্বটা সাইফ নিজের কাঁধে তুলে নেয় আনন্দে। মুঠোফোনের তীব্র শব্দাঘাতে আশা সেটাকে কানে ঠেকায়। ভেসে আসে কারো অভিযোগ মিশ্রিত কণ্ঠ। বউ, 3 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড ধরে তোমার সাথে কথা বলি না। কাজের ফাঁকে ফাঁকে তোমার ছবি দেখে দেখে নিজেকে শান্ত রেখেছি, কিন্তু এখন আর পারছি না। আমার জাদ্রিল শ্বশুর বোর্ড মিটিং বসিয়েছে। গত 1 ঘন্টা যাবৎ মাসির মতো একই কথা ঘ্যান ঘ্যান করতেছে। সে তো জানে না যে যে তথ্য কালেক্ট করে এখন বোর্ড মিটিং বসিয়ে ফাপড় নিচ্ছে। সেই তথ্য আরও 2 সপ্তাহ আগে থেকে আমার পকেটে ঝুলছে। তাই তোমার বাপকে বলেছি, স্যার আমি একটু হিসু করে আসি। ওমা, সে কি বলে জানো? আমি নাকি একটা দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তা। কাজের ব্যাপারে কোনো সিরিয়াসনেস নেই। নয়তো এমন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে শুনেও আমার হিসু কিভাবে আসে? তুমিই বলো, হিসু কি কারোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে সিরিয়াস কথা শুনে বন্ধ হয়ে যাবে? আশা যেন সাইফের দম ফেলার অপেক্ষায় ছিল। দম ফেলতেই আশা হো হো করে হেসে উঠল।
সাইফ মাথা চুলকাতে লাগলো। এই মুহূর্তে আশাকে খুব দেখতে ইচ্ছে করছে। হাস্যোজ্জ্বল মুখে কয়েক দফা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু পারছে কই। ইস্যু করার কথা বলে এসেছে, সময় ফুরালো বলে। এখন হেসো না আশা, রাত 12টা তোমার এখন হেসো না আশা, রাত 12টায় তোমার বারান্দায় আসবো, তখন যত ইচ্ছা তত হেসো। আমি মুগ্ধ হয়ে দেখবো আর আশফাকের ব্যগ্র কণ্ঠে সাইফ, শিয়াশা আর মিনি ধপ করে কল্পনা থেকে বেরিয়ে আসলো। তুমি রাত 12টার সময় আসার বারান্দায় যেতে? আশফাক রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলো। সাইফ বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, আরে আপনি তো ওয়ার্কিং আওয়ারেও কোনো সুযোগ দিতেন না আপনার মেয়ের সাথে কথা বলার, আর তাই তো রাত জেগে কথা বলতে হতো। প্রচুর কষ্ট হতো সারাদিন কাজ করে আপনার আবার রাত জাগতে। তাও আমি কৃপণা করতাম না কেন জানেন? আমার ঘুমন্ত ক্লান্ত মুখ দেখলেই সে আমাকে বেশি বেশি ভালোবাসতো। তাই আমি যখনই আশার সাথে দেখা করতাম ক্লান্ত অবচ্ছন্ন দেহে দেখা করতাম। দেখেছেন কত ভালোবাসতাম আপনার মেয়েকে। সবজি কাটতে কাটতেই অকপটে স্বীকার করে নিল সাইফ। শিয়াশা মুগ্ধ চিত্তে হাসলো। হাতের স্প্যাচুলা ব্যস্ত গতিতে চালিয়ে ফ্রাই প্যানের ভেতরে পানি ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিল সে। চুলোর আঁচ কমিয়ে পূর্ণ দৃষ্টি দিল বাবা নানার দিকে। অতি দূরে বেসিংয়ে থালা বাসন পরিষ্কার করছে মিনি, আর মনোযোগ দিয়ে শুনছে সাইফের প্রেম কাহিনী। আশফাক সাহেব চেয়ারে বসে ভুট্টা ভাজা খাচ্ছিল। খাওয়া বন্ধ হয়ে গেল সাইফের কথায়। সে কটমট করে তাকিয়ে আছে সাইফের দিকে। কত বড় ছ্যাঁচড়া ছেলে, কিভাবে তার মেয়ের মাথাটা খেয়েছিল। তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন অফিসারের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করাও ভুল। অত রাতে সেখানে কি করতে? হ্যাঁ, এই অত রাতে সেখানে কি করতে? বাড়িতে ঢুকতে কি করে হ্যাঁ, কড়া সিকিউরিটি গার্ড পেরিয়ে? প্রেম করতাম, পরেরটুকু তো বলতে দিবেন। তার আগেই তো আপনি দারোগাগিরি শুরু করে দিয়েছেন। আমি 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 দারোগাগিরি করি? না জেনারেলগিরি হবে। নানু ভাই, এখন আর কথা বাড়িও না প্লিজ, মাম্মামকে অনুভব করতে দাও। শিয়াশা বলল। আশফাক আহমেদ আর কথা বাড়ালো না। সে ওই একটা কারণে লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে প্রতিদিন মেয়ের প্রেম কাহিনী শুনতে আসে। কর্মব্যস্ততায় কখনো মেয়েটাকে বেশি সময় দিতে পারেনি। মৃত্যুর পরে একটা মাধ্যমই তো আছে যেখানে সে মেয়ের কার্যকলাপ শুনতে পারে। মাঝে মধ্যে ভালো লাগে শুনতে মেয়েটা তার কত চঞ্চল ছিল। কোথাও এখন না তার আদরি মেয়েটা। কাজের শেষে বাসায় ফিরলে ঠান্ডা শরবত নিয়ে কেন আসে না। বুকের ভেতরটা হাহাকার করে উঠল আশফাকের। দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে গেল বহু আকাঙ্ক্ষিত নামটি, আশা। তার মেয়েটা যে এখন শুধুই তাদের কল্পনায় বাস করে। আহমেদ ভিলার সকলকে একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। আশা সেই সকল নিয়মে অভ্যস্ত। তাই 12টার মধ্যেই তার ঘুম চলে আসে। চোখ খুলে রাখা দেয়। বারান্দায় চিন্তিত লোচনে ঝিমোচ্ছিল আশা। তবে অচিরেই তা ঘুমে পরিণত হলো। মুখের উপর আছড়ে পড়া শীতল ফুক উড়িয়ে দিল কপালের অবিন্যস্ত চুলগুলো। আদরে নমনীয় মসৃণ ত্বক কুঁচকে গেল বিরক্তিতে। ক্ষণকালের ব্যবধানে ভাঁজগুলো আবার বিলীন হয়ে গেল। সাইফ নিঃশব্দে হাসল। এক পা গুটিয়ে আরেক পা ছড়িয়ে আশার সামনে বসে রইল অনিমেষ তাকিয়ে। ক্ষীণ স্পর্শে নাক গাল ঠোঁট বারংবার ছুঁয়ে যাচ্ছে কারো অমিশ্রণ রুক্ষ ত্বক। মস্তিষ্ক সচল হতেই আশা তরাক চোখ খুলে। হৃদযন্ত্রের ওঠানামা অস্বাভাবিক। মুখের সামনে কাউকে ঝুঁকে থাকতে দেখে আশা হড়বড়িয়ে ওঠে। হঠাৎ ঘুম ভাঙায় আশা এমন করছে। সাইফ সাথে সাথে বুকে চেপে ধরে মৃদু আচম্বিক দেহটাকে। আশা থমকালো। আচম্বিত স্বস্তির নিঃশ্বাস ফেলে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল সুবিশাল দেহটি। যতটুকু সেটে যাওয়া যায় গেল। সাইফের মুখ পানে তখন আফসোসের ভর করছে। মেয়েটা যে বড্ড আদুরে, তাকে সবসময় বুকে রাখতে পারলে তার বুকটা শান্তি পেত। নিজেকে ধাতস্থ করে আশা অস্পষ্ট স্বরে শুধালো, সাইফ, বিয়ে করবে আশা? আশা নিরুত্তর পড়ে রইল। এই মুহূর্তে এমন প্রশ্নকে তার অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কীভাবে এসেছেন? শালাবাবু পিছনের গেট খুলে দিয়েছে। আশা তড়িৎ গতিতে ছিটকে সরে গেল সাইফের থেকে। ভীতশঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় রাফি? আর রাফি রাফি কেন আপনাকে গেট খুলে দেবে? ও কি সব জানতে পেরে গিয়েছে? 3D ভিডিও গেমস, বোরিং ম্যাথ ক্লাস, ব্যাংক দিয়ে সাইকেল রাইড, স্কুল ব্যাগ, বেঞ্চার কুমড়া বলে
খ্যাপাতো, এখন আর খ্যাপায় না। বিকাল 4টা-5টা পার্কে ঘোরাঘুরি, আনলিমিটেড আইসক্রিম, চিপস, চকলেট, পিৎজা, বার্গার, ও হ্যাঁ, চিকেন শার্মা, হিজ ফেভারিট ফুড, অ্যান্ড হিজ বেস্ট ফ্রেন্ড। আর কিছু? সাইফ মুচকি হেসে বলল। আশা হাবাগোবা দৃষ্টিতে দেখছে সাইফকে। 2 মিনিট যেতেই তেতে উঠে সাইফের কলার চেপে ধরল। ওইটুকুন ছেলেটাকে আপনি বিগড়ে দিচ্ছেন। ম্যাথ ক্লাস বোরিং কী করে হয়? আপনার থেকে এতটা উচ্ছৃঙ্খল আচরণ আশা করিনি মেজর। সাইফের ভ্রুকুটি এক হয়ে গেল। হাত টেনে মেয়েটাকে কাছে নিয়ে আসলো। আসার আগে গজগজ করতে লাগলো। সাইফ কোমরে বেড়িবাঁধ শক্ত করে বলল। সাহেব ঠিক ছিল, ওইটা ডাকো। আর বিগড়ে আমি দিচ্ছি না, বিগড়ে দিচ্ছ তোমরা। অতটুকু ছেলেকে তো ভোর 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত স্কুলে থাকে, বিকাল 3টা থেকে 6টায় কোচিং, আবার রাতে ঘরে বসে তুমি ঘাট ধরে বই পড়া। ছেলেটা যে মুক্ত চিত্তে একটু শ্বাস নেবে তাও সময়টুকু দাও না। পোড়া গেলালেই হয় না, সেগুলো আনন্দের সহিত মস্তিষ্কে গ্রহণ করাও জরুরি। মস্তিষ্ক একটা বিরতির প্রয়োজন। বাচ্চাদের খেলাধুলা, ঘোরাঘুরি, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মাঝে মাঝে অনেক কিছু শেখা যায়। পুঁথিগত বিদ্যাই আসল নয়, মানবিক মূল্যবোধ, মুক্তিবুদ্ধির অধিকারী হওয়াটাও প্রয়োজন। এতটুকু বলেই সাইফ থামলো। কপালে ভাঁজ নিয়ে আশা চুপ করে শুনছে সাইফের কথা। ও তো কখনো কিছু বলে না যে ওর আর পড়তে ইচ্ছা করে না, খেলতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে। তোমার জাদ্রেল বাপ শুনলে তো। আশা আবারও সাইফের কলার চেপে ধরে। রুদ্ধ কণ্ঠে বলে। কতবার বলেছি পাপাকে জাদ্রেল বলবেন না। বিয়ে করো তাহলে আর বলবো না। কি বিয়ে বিয়ে শুরু করেছেন? পাপার কাছে আগে বিবাহের প্রস্তাব রাখেন, দেখুন সে কি বলে, তারপর বিয়ের কথা বলবেন। তোমার বাপকে বললে তোমার বাপ জাদ্রেল থেকে হিন্দি মুভির ভিলেন চরিত্রে অভিনয় শুরু করে দেবে। সাইফ ভোতা মুখে আশার দিকে দৃষ্টিপাত করে বলল। তিমিরে ডুবে আছে চারিপাশ, কিছু দেখাই যাচ্ছে না। বারান্দায় থাকা ফেরি লাইটের আলোতে মেয়েটার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মলিন মুখে বসে আছে। কি হয়েছে? আমি আবার কি করলাম? রাগ করে আছো কেন? রাগ করিনি, মন খারাপ। কি হয়েছে ওই বেয়াদব মনটার? আমার মন বেয়াদব? বেয়াদব না হলে আমার মতো বেয়াদব লোকটাকে ভালোবাসতে পারে? আশার খারাপ লাগলো। আর একটু কোল ঘেঁষে বসলো সাইফের। কাটা কাটা চুলগুলোয় হাত গলিয়ে বলল। কে বলেছে আপনি বেয়াদব? তোমার বাপ। পাপা কাজ দিয়ে অনেক সিরিয়াস, তার কথা রাগ করবেন না। আপনি একজন সুপুরুষ, আমার স্বপ্ন পুরুষ, একজন ভালো ছেলে, একজন ভালো মানুষ, একজন দায়িত্ববান কর্মকর্তা। আর আর কি, আমি ফুলে ফেপে আকাশে উড়ে যাচ্ছি। আশা, পরেরটুকু তাড়াতাড়ি বলো, নয়তো খেজুর গাছে আটকে যাব। সাইফ তারা দেখিয়ে বলল। আশা হেসে উঠল। আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে বলল। আর ভবিষ্যতের গুড হাজব্যান্ড অ্যান্ড গুড পাপা। বলে আশা লাজুক হাসলো। সাইফের বিমূঢ় হয়ে গেল আশার কথায়। বাবা আশা, তুমি আমার থেকেও এক ধাপ এগিয়ে। আমি তো বিয়ে পর্যন্ত ছিলাম, তুমি তো বাচ্চা পর্যন্ত চলে গেছো। এর জন্যই তো বলি আমার আশা বেস্ট। আচ্ছা শোনো, এখন বলো তোমার মন কেন খারাপ? আশা খুলে বলল সব। সাইফের কাছে এই সমস্যার সমাধানও রয়েছে। সে জানালো কালকে সকালে সব ব্যবস্থা হয়ে যাবে। গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে আছে মানব জীবন। তবুও কোনো কিছুই থেমে নেই। পৃথিবী বিধ্বংসীর ন্যায় ছুটেছে বিবর্তনের দিকে। তাকে আরও সমৃদ্ধ হতে হবে, আরও আধুনিক হতে হবে। মানুষের জন্য নিজেকে আরও সহজ করে তুলতে হবে। পৃথিবীর এই দূরত্ব গতি অব্যাহত রাখতে পৃথিবীতে অবস্থানরত মানুষগুলো কাঙালের ন্যায় ছুটছে। ঝরতে থাকা ঘাম, দুর্গন্ধ, শারীরিক অবসন্নতা নিয়ে সকলেই ছুটছে। সুগঠিত বলিষ্ঠ দেহটি সিভিল পোশাকে আবৃত মোটা খাকি পোশাক নয়। তারপরেও সাইফের শ্যামলাটে মুখশ্রী লাল হয়ে উঠেছে, যদিও এতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। কষ্ট আঘাত সহ্য করা এই পেশার প্রথম শর্ত। তাই অতি কষ্টের গরমও সাইফের নির্লিপ্ততায় বিরক্ত বোধ করল বোধহয়। বর্তমানে সে রিকশায় চড়েছে, পায়ে চালিত রিকশা। রিকশা চালকের সাদা পাতলা ফিনফিনে গেঞ্জি ভিজে তা থেকেও পানি টপটপিয়ে পড়ছে। সাইফ সেদিকেই তাকিয়ে আছে। দুমুঠো ভাতের জোগানে শরীরের কষ্টকে অগ্রাহ্য করে ছুটছে। অনেক সময় ন্যায্য পারিশ্রমিকটাও পায় না। এত কিছুর পরেও একটা সুন্দর জীবনযাপন তাদের জন্য স্বপ্নমাত্র। দৃষ্টি ঘোরালো সাইফ। তার কাছে করার মতো খুব বেশি কিছু নেই। কারো একার প্রচেষ্টায় পুরো জাতির উন্নয়ন অসম্ভব। রিকশা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই সাইফ ভাড়া মিটিয়ে নামলো। রিকশাওয়ালা তখনও হাঁ করে দাঁড়িয়ে আছে সাইফের দিকে। 60 টাকা রিকশা ভাড়া। লোকটা 1000 টাকার নোট কেন দিয়েছে? ভাইজান, ভাড়া তো 60 টাকা।
আপনি 1000 টাকার নোট দিলেই কেমনে হইব? এত বাংতি আমাগোর কাছে থাকে নাকি? সকাল থেকে মাত্র 150 টাকা কামাই করছি। আমার কাছেও তো নেই ভাই, আপনি বরং রেখে দিন, ওটা আপনার টিপস।